জনাব সাইদুল ইসলাম, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনার ওই যুদ্ধকালীন সময়ের বিষয়ে আমরা আলাপ করব এবং জানতে চাইবো আসলে যে আপনার যুদ্ধে যাওয়ার সময় কেমন বয়স ছিল এবং পরিবার থেকে কোনো বাধা পেয়েছিলেন কিনা, বা আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামে আরও কোনো মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, এবং সে আপনার গ্রামে কোনো রাজাকার ছিলেন কিনা, যুদ্ধ বিরোধী কেউ ছিলেন কিনা, সেই বিষয়ে আমি জানতে চাইবো। তো আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম ভোজগাতি, জি। রাইট? আপনি যখন যুদ্ধে গিয়েছিলেন তখন আপনার বয়স কেমন ছিল? তো বয়স ওই সময় আমি ক্লাস 10-এ, নিউ 10-এ আর কি, মার্চ মাস তো। তো ওই 16 বছর তো এরকম হবে, একটু বয়স বেশি ছিল। তো ওই সময় আমি মুক্তিযুদ্ধে আর কি ভারতে যাই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, বিশেষ করে ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়েই আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতে যাই। তো ভারতে প্রথমে পশ্চিমবাংলায় বনগাঁয় আমি চাপাবাড়ি ক্যাম্পে ভর্তি হই। ওই চাপাবাড়ি ক্যাম্প থেকে কিছুদিন পরে আমাকে অস্ত্রে হায়ার ট্রেনিংয়ের জন্যে বিহারে চাকুলিয়া ক্যাম্পে যাই। ওই চাকুলিয়া ক্যাম্পের থেকে আমি অস্ত্র ট্রেনিং, বিভিন্ন প্রকার অস্ত্র, যেমন রাইফেল, SLR, LMG, স্টেন গান, মেশিন গান, লাইট মেশিন গান আর কি, হেভি মেশিন গান, তারপরে 36 গ্রেনেড, এই সমস্ত এক্সপ্লোজিভ, এইগুলো ট্রেনিং শেষে আমি ভারতে এই ভিতরে ঢোকার জন্যে হাকিমপুর ক্যাম্পে চলে আসি। ওখানে আমাদের পাঠানো হয়। হাকিমপুর ক্যাম্প থেকে আমরা ভিতরে আমাদের কেশবপুরের ইয়ে আমাদের এক রফিক ভাই ছিলেন, উনি আমাদেরকে কেশবপুর ঠাকুরদাড়ি ইউনিয়নে যুদ্ধ করানোর জন্য নিয়ে আসেন, এবং ওখানে আমরা প্রথম যুদ্ধ করি ওই চিংড়ি বাজার রাজাকার ক্যাম্প, এবং ওই রাজাকার ক্যাম্পেই প্রথম আমরা অ্যাটাক করি, এবং ওই অনেকগুলো রাজাকার মারা যায় রাত্রিবেলায়। এই জন্য তারপরে আমরা ওখান থেকে ব্যাক করি, কপোতাক্ষ নদী পার হয়ে ওই পাশে তালার থানায় যায়। তালার থানা থেকে আরও ব্যাকে চলে যায়। পর এক দুই দিন পরে আমরা মনিরামপুর চলে আসি। মনিরামপুর চলে আসার পরই আমরা এক দুই দিন পরেই রাজাকাররা ওই গ্রামে, বিশেষ করে মনিরামপুরের ওই পশ্চিম এলাকায়, ডুমরখালি, তাজপুর, উপরপুর ওই এলাকায় রাজাকাররা ঢোকে। তো ওই দিনের বেলায় রাজাকারকে আমরা চারিদিকে ঘিরে ফেলে 11 জন নাকি 13 জন রাজাকার আমরা ধরে ফেলি ওই দিনের বেলায়, এবং তাদেরকে সবাইকে মেরে দেওয়া হয়। তার কিছুদিন পরে আমরা কিছুদিন পরে আমরা ওই অবস্থান এলাকায় অবস্থান করাকালীন পাকিস্তান আর্মিরা ওই গ্রামে ডুমুরখালি, বিশেষ করে ডুমুরখালি গ্রামটা এসে ঢোকে, এবং ওখানে এক বাড়িতে আগুন দেয় এবং মেয়েদেরকে তারা শ্লীলতাহানি করে। এই আমরা জানতে পেরে চারিদিকে মুক্তিযোদ্ধা ছিলাম আমরা, গ্রামে এই সমস্ত সবগুলো মুক্তিযোদ্ধা মিলে ওদেরকে আক্রমণ করি। তখন আমাদের কাছে তো ভারতীয় অস্ত্রপাতি ছিল সবই, তো অনেকগুলো অস্ত্র আমাদের বিকলে যায়। ওই সময় রোজার মাস ছিল। তো আমরা ওদের সাথে ফাইট করি। আমরা তো গ্রামের ভিতরে, আমাদের যুদ্ধ করা খুব কঠিন ব্যাপার ছিল। গ্রামের লোকজন ছিল, বাচ্চা কাচ্চা এবং মেয়ে ছেলেরা ছিল। তো ওদেরকে চারিপাশে ঘিরে রাখি, এবং রাত হয়ে যায়। রাত্রিবেলায় ওরা আমাদেরকে ওরা সারেন্ডার করে রাত্রিবেলায়। ওরা গ্রামের মধ্যে কোথায় ছিল, বেশ কয়েকজন আর্মি মারা যায় ওই দিন। তারপরে পরের দিন ওই রাত্রি ওরা ওই গ্রামের দু একজনের সহযোগিতায় পালায় চলে যায়। তারপরে কিছুদিন আমরা থাকার ফলে আমরা রাজগঞ্জ ক্যাম্প, রাজাকার ক্যাম্প আক্রমণ করি, এবং রাজাকার ক্যাম্প আক্রমণ করাকালীন ওই রাজাকারের 39 জন রাজাকার ছিল, এবং সবগুলো অনেকক্ষণ ফাইটিং টাইটিং করার পরে ওদেরকে সবাইকে ধরা হয়, এবং কিছু কিছু ওই ঘরের ভিতরে মারা যায়, এবং সবাই আর যাদেরকে ধরা হয় তাদেরকে ওই কপোতাক্ষ ভাষায় দিই আর কি। এই তারপর কিছুদিন পরে আমরা ওই এলাকায় লোকজনকে ট্রেনিং দিয়াতাম। তারপর কিছুদিন পরে আমরা বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, আমরা বাড়ি চলে আসি যার মতন সে।
আচ্ছা, যে বিষয়গুলো একটানা বললেন, বিষয়টা শুনতে যতটা সহজ লাগলো, কিন্তু আসলে আরে ঘটনাটা মোটেও বাপরে! এতটা সহজ ছিল না। একটা যুদ্ধ প্রস্তুতি এবং যুদ্ধকালীন শোনা যাচ্ছে ওর ভিতরে জি, যেমন কিছু ওই চিংড়ি বাজারের যুদ্ধটা নদী পার হয়ে আমরা আসলাম, সে তো অচেনা জায়গা, সামনে তো আমাদের কোনো প্রোটেকশান নাই, ওরা ওই দালানের ভিতরে রয়েছে, ঘরের ভিতরে রয়েছে, আমরা একটা আইলির ক্লাস দিয়ে পজিশন নিয়ে, আমরা তো জানি না, যুদ্ধ তো এর আগে কোনো দিনই করিনি, এ কী কঠিন ব্যাপার। তো কোনো পজিশন আমাদের শুধু একটা আমার সামনে একটা ছোট্ট চিকুন খেজুর গাছ ছিল, তো আমার মাথার আসতে পারতে উপর দিয়ে কত গুলি চলে যাচ্ছে, আল্লাহর রহমতে আমাদের কারো কোনো ক্ষতি হয়েছিল না। প্রত্যেকটা যুদ্ধের মানে প্রস্তুতিটা একটু কঠিন ব্যাপার ছিল ওই যুদ্ধ চলাকালীন। চারিপাশে আমাদের গ্রামে এক মুক্তিযোদ্ধা ছিল, আমার সহকর্মী মুক্তিযোদ্ধা শামসুর রহমান নাম, আমরা দুই ভাই পাশাপাশি দাঁড়ায় ফায়ার করতেছি, আর আমরা তো তখন বুঝি না যে আমাদের সামনে প্রোটেকশানের দরকার আছে। কিন্তু তখন এতই উত্তেজিত আমরা, আমাদের বয়স কম, এবং আমরা এতই মানে উজ্জীবিত এই যুদ্ধের ই করার জন্যে, যে সে ভাষায় এখন চিন্তা করি তখন আমার গা শিউরে ওঠে, যে কী কাণ্ড, আমরা কিছুই বুঝতাম না। যদি আমার গায়ে গুলি লাগতো, যদি আমার মাথায় গুলি লাগতো, আল্লাহ না করে এইগুলো আমাদের হয়নি, এই আর কি। আল্লাহর রহমতে আমরা এখনও বেঁচে আছি। আচ্ছা, আমি আসলে শর্টকাটে আরও কিছু বিষয় আমার জানার আগ্রহ রয়েছে, সেই হ্যাঁ, বিষয়ে আমি একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো, আপনি ইন্ডিয়াতে গেলেন, জি। এসে কোন বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকলেন? ওই বাংলাদেশ ঢুকলাম না, ফিরলাম, ঢুকলাম তো ওই ইন্ডিয়া, ভারতে ঢুকলাম। হ্যাঁ, ইন্ডিয়া তো গিয়েছিলেন, গিয়ে হ্যাঁ, ট্রেনিং নিয়ে তো বাংলাদেশে আবার ঢুকেছেন। হ্যাঁ ঢুকেছি। ওই আমাদের বাংলাদেশ তখন ওইটা ইন্ডিয়ান বর্ডারের নাম হচ্ছে হাকিমপুর, আমাদের আছে ভুমরা। আচ্ছা, ভোমরা। আচ্ছা, আপনি মনিরামপুরের কথা বললেন, মনিরামপুরে ঢুকেছিলেন আপনারা যুদ্ধ করতে করতে। হ্যাঁ, তো মনিরামপুরের কোন এলাকাতে আপনারা ছিলেন? মনিরামপুরের পশ্চিম এলাকায়। নাম কি ওই এলাকার? ওই এলাকার নাম ডুমুরখালী, তাজপুর, উপরপুর, মল্লিকপুর, জাপা, বাঁকড়া, দিগদানা, তারপরে ওই চাকলা, কাঁঠালতলা, নোয়ালি, এই তাজপুর, উপরপুর, এই ও, সব সমস্ত মিলে কি ওইটা? হ্যাঁ, সব মিলে ও আচ্ছা, আচ্ছা। মনিরামপুর এবং কেশবপুরের কয়েকটা গ্রাম আছে। এই মানে কেশবপুর না, ঝিকর কাছার। আচ্ছা, কখনো কি ঝাপাতে থাকা হয়েছিল? হ্যাঁ, থাকা হয়েছিল, তারপরে চান্দালি বাড়িতে ছিলাম আমি। আচ্ছা, চান্দালের বাড়িতে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টরে। আচ্ছা, আপনার গ্রামে কি আর কোনো মুক্তিযোদ্ধা ছিল? হ্যাঁ, আর আরও 3জন আছে, ছিল। নাম বলবেন? হ্যাঁ, শামসুর রহমান, মতিয়ার রহমান, আব্দুল মান্নান। আচ্ছা, এই তিনজন এবং আপনি চারজন কি ওখানে ছিলেন? না, আমরা 4জন। প্রথম এই পশ্চিমবাংলা চাপাবাড়ি ক্যাম্পে 3জন ছিলাম। হ্যাঁ। আর একজন তখন ঢুকতে গেছিল, কিন্তু তখন সে ঢুকতে পারিল না, ওখানে ছিল না। পরে হায়ার ট্রেনিংয়ের সময় ওরা মুজিব বাহিনীতে ওদের নিয়ে গেল, তখন তো ম্যাট্রিক পাস ছিলাম না, তখন ওদের ম্যাট্রিক পাস, যারা ম্যাট্রিক পাস ওদের বাঁচে নিয়ে গেছিলো, কিন্তু আমি ম্যাট্রিক পাস ছিলাম না, বিদায় আমাকে নিয়ে যায়নি ওরা। ওই মুজিব বাহিনীটি টান্ডুয়া না কোথায় ওদের ট্রেনিং হয়েছিল, পরে কয়েকদিন পরে আমাদের নিয়ে গেল বিহারে, চাকুলিয়ায়। আচ্ছা, আপনাদের গ্রামে তাহলে টোটাল কতজন মুক্তিযোদ্ধা? 4জন মুক্তিযোদ্ধা। আপনি জনাব সাইদুল ইসলাম, জি। আর হচ্ছে জনাব মতিউর রহমান মতিউর প্রয়াত, রহমান, হ্যাঁ। প্রয়াত আব্দুল মান্নান সাহেব, হ্যাঁ, আর জনাব শামসুর রহমান সর্দার, রাইট? জীবিত, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আপনারা এই চারজন তো একই সেক্টরে যুদ্ধ করেননি, করেছেন কি? হ্যাঁ, একই সেক্টরে যুদ্ধ করি। মানে আপনাদের গ্রামের চারজনই এক সেক্টরে এক যুদ্ধ সেক্টরে, করেছেন? 7 নম্বর সেক্টরে। সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, আমার একটা বিশেষ প্রশ্ন রয়েছে। আপনাদের গ্রামে আরও একজন মুক্তিযোদ্ধার আমি নাম শুনেছি, জনাব আব্দুল খালেক সাহেব, হ্যাঁ, প্রয়াত। ওনার উনিও, ব্যাপারে একটু বলবেন? হ্যাঁ, উনিও গেছিলেন মুক্তিযোদ্ধায়। ভারতে দেখা হয়নি আমাকে, এই মনিরামপুর ভিতরে একদিন দেখা হয়েছিল আমার ওনার এক বন্ধুর বাসায়। আমিও রৌপ মাস্টারের বাসায়, আমিও ওই বাসায় এক রাত্রি ছিলাম, তো ওনার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, আব্দুল খালেক মান। কিন্তু উনি পরবর্তীতে উনি ওই কোনো যোগাযোগ রাখেননি, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, এই ঝাপায় যখন ছিলেন, জি। তখন কি আব্দুল খালেক সাহেবের যে ভাই আব্দুর রশিদ সাহেব, ওনার সাথে কি কোনো সেশনে দেখা হয়েছিল আপনাদের? ও রশি দেখা হয়েছিল আমরা যখন দোয়াশানি ওই গ্রামে ছিলাম, তখন এই রশিদ, সিদ্দিক, মোশারেফ, আফজাল, এই 4জন আমার সঙ্গে দেখা করার জন্য ওরা গেছিলো, এবং
ওরা ঝাপায় যায় জানে যে শুনেছে যে ওরা আমরা ঝাপার পরবর্তী পাশের গ্রামে ছিলাম, সেই গ্রামে এসে ওই ওদের সাথে আমার দেখা হয়েছিল, ওরা আমার সাথে দেখা করে চলে আসিল। এবং যাওয়া আসাটা ওদের খুব রিস্ক ছিল। আসার সময় নাকি ওরা আমাকে বললো যে আসার সময় রাজাকাররা ওদেরকে তাড়া করিল, তো ওইরা খুব দ্রুত সাইকেল চালায় চলে আসলো, এদের ধরতে পারিনি। মানে সাইকেল চালিয়ে রণক্ষেত্রে গিয়েছিলেন তারা? না, রণক্ষেত্র না, তো ওরা আমার সাথে দেখা করতে, আমরা তো গ্রামে গ্রামে শেল্টারে থাকতাম, এক এক বাড়িতে থাকতাম। ওরা ঝাপায় যে খোঁজ নিয়েছে যে ঝাপার চান্দালি আমাদের গ্রামের আত্মীয়, আমাদের গ্রামের জামাই, তো ওই চান্দালির কাছ থেকে জানতে পেরেছে যে আমি ওই 10 আছি, 10 বাউলকান্দায়, ওখানে ও বিকেলবেলায় বিকেল কি দুপুরের পরে আর কি ওদের সাথে দেখা হয়েছিল। ওরা আমার ওখানে গেছিলো, আমার সাক্ষাৎ করলাম, বন্ধুর কান্নাকাটি হলো, অনেক কিছু হলো। তখন অনেক দিন পরে ওদের সাথে দেখা হলো, এবং জীবনে দেখা হবে কিনা এটা তো আমার ইয়ে ছিল না, আশা ছিল না যে আমি বাড়ি আসবো। দেখা করা গেছিলো আমার সাথে দেখা করার জন্য। আচ্ছা, যুদ্ধ চলাকালীন সময়ে আপনি তো একেবারে টিনেজে চলে গিয়েছেন যুদ্ধে, কিন্তু আপনি কি যুদ্ধ চলাকালীন সময় আপনার বাবা মার সাথে কখনো দেখা করতে এসেছেন? না না, কোনো দিন দেখা করতে আসেনি, আসলেও আসার সুযোগ হয়নি। এবং আমাদের এলাকার মনিরামপুরের, আমাদের গ্রাম এলাকাটা ভোজগাতি গ্রামের খুব অবস্থা খারাপ ছিল। রাজাকাররা এলাকার লোকজনকে খুব খারাপ ব্যবহার করতো তাদের সাথে। এই জন্যই ওখানকার আমাদের যে যুদ্ধ পরিচালনা করতো মনিরামপুরের ওই পাইলট ফজলুর রহমান, উনি আমাদের এই এলাকায় আসতে দেননি। আমার করে বিশেষ করে আমাকে বলছিলেন না ভোজগাতে যাওয়া যাবে না, এলাকায় গেলে ধরা খেতে হবে, এই জন্য আমি আর আসিনি। আমাদের 2জন মুক্তিযোদ্ধা আসিল তাদের বাবা মার সাথে দেখা করার জন্যে, কিন্তু তারা ধরা খাইছিল। এই রাজাকার তাদেরকে ধরে রাখিল, মারিল না, তাদেরকে ধরে এই ক্যাম্পে রাখিল। পরবর্তীতে তার ভাইকে সে তাকে ছাড়াই নিয়ে আসে। আচ্ছা, ওই যে পাইলট ফজলুর রহমানের কথা বললেন, জি। এই পাইলট ফজলুর রহমানের কি অধ্যাপক আব্দুল খালেক সাহেবের কোনো রিলেশন ছিল? হ্যাঁ, বন্ধু ছিল। বন্ধু ছিল। আচ্ছা, আমরা এবার আসলে শেষের দিকে চলে এসেছি, যে প্রশ্ন ছিলাম আর কি। তো আপনি তো চলে গিয়েছিলেন যুদ্ধে টিনেজে, একদম ছোট মানুষ ছিলেন, একদম হ্যাঁ, স্কুলের একদম ক্লাস ছাত্র 10-এ ছিলেন। পড়ি তখন, নতুন হ্যাঁ। ক্লাস 10-এ। আপনার একটা ঘটনা আছে, যখন স্কুলে অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত পড়া হতো পাকিস্তানি, আপনি লাইনে দাঁড়িয়ে নাকি বাংলাদেশের সোনার হ্যাঁ, বাংলা তখন পড়তেন। আমি এই সোনার বাংলা পড়তাম, আমি সোনার বাংলা পড়তাম। এবং একদিন এই আমাদের স্কুলটা তো ছিল পাকা রাস্তার সাইডেই। তো একদিন আমরা সকালবেলা অ্যাসেম্বলি করছি, এমন সময় আর্মিদের গাড়ি আর কি যশোর দিক থেকে কেশবপুর দিক যাচ্ছিল। তখন ওখানে আমাদের স্কুলের রাস্তার পাশে 2টো গাছ ছিল, ওই গাছের তলায় ওরা গাড়ি ডাউন দিল, স্লো করলো। তখন আমরা তো ওই অ্যাসেম্বলি অবস্থায় দৌড়ই পশ্চিম দিক থেকে ফাঁকা জায়গা ছিল, দৌড়ই চলে গেলাম ওই মাঠের মধ্যে, সিঙ্গেলের মাঠের মধ্যে। আচ্ছা, তখন আমি সেই সময় থেকে আমার একটা ওই মাতৃভূমির প্রতি একটা টান ছিল, যার ফলে আমি ওই সবাই অনেকেই পড়তো, অনেকেই পড়তো না, কিন্তু আমি নিজেই সোনার বাংলা পড়তাম। যে অবশ্যই টান না থাকলে তো পাকিস্তানি সঙ্গীত বাদ দিয়ে আপনি বাংলাদেশের সঙ্গীত গাইতেন না অ্যাসেম্বলির মধ্যে, এরকম একটা জায়গাতে। আচ্ছা, আপনি গেলেন যে মানে লুকিয়ে গিয়েছিলেন, আপনার বাবা মা বাধা দেননি আপনাকে? না, বাবা মাকে তো আমি বলিলামই না, তো প্রায় লুকোয়ে বেড়া না বলেই চলে গেছিলাম আর কি। কিভাবে কানেকশন করলেন? দেশের বাইরে তো যাচ্ছেন, একেবারে প্রথমবার গিয়েছেন, তাও যুদ্ধের মতো ওই একটা তো। বিষয়ে জড়াচ্ছেন, কিভাবে গেলেন, কিভাবে কানেক্টেড হলেন কিভাবে? বিশেষ করে ওই টিভি, তখন তো টিভি ছিল না, রেডিওর খবর শুনে একটা যাবো মুক্তিযুদ্ধের একটা দৃঢ় ইয়ে হলো, পত্রিকা হলো। তখন আমাদের গ্রামের পাশে ইসাক নাম করে একটা ছেলে, ও ভারতে যাতায়াত করতো, যাইতো ওই সময় গেছে। এবং ওরই সঙ্গে আমি আরও একটা ছেলেও, বলরামপুর বাড়ি, আব্দুল আজিজ, সেও আমার সাথে গেছিলো। এবং আমরা 3জনে যেয়ে ওই মুক্তিযুদ্ধের ক্যাম্পে ভর্তি হই বলা। এবং যাইতে আমাদের খুব ভয় করছিল, তখন তো ছোটো মানুষ, চিনিই না অনেক এলাকা, বিশেষ করে আমার গ্রামে থাকতাম, ও শহরের এলাকার অনেক কারোকে চিনি নে, ওই এলাকারে চিনি নে। তবু ওই গ্রামের লোকজন জিজ্ঞাসা করে আমরা মোটামুটি, এখান থেকে তো বেশি দূর না আমাদের, আমরা বোধহয় সকালে 10টা 11টার দিক রওনা হয়েছিলাম, ওই বিকেলে যেয়ে পৌঁছে গেছিলাম।
হাঁটিয়ে। আচ্ছা, আর দুটো প্রশ্ন করব আপনাকে। সেটা হচ্ছে একজন আপনার গ্রামের জনাব আব্দুল খালেক মনি, জি, উনি কি তাহলে মুক্তিযোদ্ধা ছিলেন না? উনি মুক্তিযোদ্ধা ছিলেন, মানে মুক্তিযোদ্ধায় তার ট্রেনিং নিয়েছিলেন, কিন্তু উনি ওপাশে তার আমি জানি না, কিন্তু ভিতরে আছে আমাদের সাথে ছিলেন। আচ্ছা আচ্ছা, শেষ প্রশ্ন জনাব সাইদুল ইসলাম, আপনি যখন যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাড়িতে ফিরলেন, সেই সময়টা আসলে আপনার রিসেপশন কেমন ছিল? আপনি কিভাবে এসেছিলেন? আসার পরে কেমন দেখলেন? সবাই আসলে আপনাকে কিভাবে গ্রহণ করলেন? গ্রামে সবাই খুব আনন্দিত আমাদের, আমার বাড়িতে আসছিল এবং সবাই নিয়ে মোটামুটি আমাদেরকে মাতামাতি করছিল, খুবই আনন্দিত সবাই। বিশেষ করে আমাদের গ্রামটা পুরো গ্রামই তো আওয়ামী লীগের ওই সময়কার শেখ মুজিবের সমর্থক ছিল, এজন্য খুবই আনন্দিত ছিল এবং আমাকে নিয়ে বেশ মাতামাতি করছিল, তারা আনন্দ ফুর্তি করছিল। আচ্ছা, আমি আর একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনার গ্রামের যে প্রয়াত মুক্তিযোদ্ধা রয়েছেন জনাব মতিউর রহমান, জনাব আব্দুল মান্নান, হুম। ওনাদের ব্যাপারে তো আসলে ওনাদের সাথে কথা বলার এখন সুযোগ নেই। হুম। ওনাদের ব্যাপারে আপনার কোনো মেমোরি আছে কিছু বলার মতো? মানে মুক্তিযোদ্ধা হিসেবে তারা আসলে হ্যাঁ, মুক্তিযোদ্ধা হিসেবে ওই আমরা যেদিন, আমি যেদিন বিশেষ করে রাজগঞ্জ ক্যাম্প আক্রমণ করতে যায়, তখন মতিউর রহমানকে রাখা হয়েছিল একটা সেতুর একটা ছোটো একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের চেক দেওয়ার জন্যে, যাতে জিগরগাছা থেকে এই সমস্ত এলাকার থেকে মনিরামপুর থেকে কোনো গাড়ি না যায়, এই জন্য ওকে রাখা হয়েছিল। আর মান্নান তো এমনিতেই ওই বাংলাদেশ মানে পথে আসতে আসতে বাংলাদেশের ভিতরে ঢোকার আগেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ওই যুদ্ধ শেষে আর কি যুদ্ধ পায়নি। আচ্ছা আচ্ছা, তো তিনি তাহলে রণক্ষেত্রে যাওয়ার হ্যাঁ, নরক্ষেত্রে যাওয়ার সুযোগ সময় হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে ট্রেনিং নিয়ে আস্তে আস্তে যুদ্ধ শেষ হয়ে ট্রেনিং গেছে এরকম। শেষে আসতে আসতে ওই ভিতরে ঢুকেছিল, কিন্তু যুদ্ধ পায়নি তখন তারা। আচ্ছা আমরা যেরকম, আমি যেমন 4টে যুদ্ধ করেছি, 4টে ফ্রন্টে, ওরা 4টে ক্যাম্পে, ওরা তখন পায়নি আর কি। সে মুক্তিযুদ্ধ ট্রেনিং নিয়ে ভিতরে ঢুকছিল, ভিতরে ঢুকতে ঢুকতে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। আচ্ছা, ভেতরে ঢোকার ব্যাপারে যে ট্রেনিং নিয়ে বাংলাদেশে ঢোকার পরেই তো একজন মুক্তিযোদ্ধা শুরু হলেন, তার জীবন হ্যাঁ, শুরু হলো। হ্যাঁ। সেই দিক দিয়ে কি তাহলে আপনাদের গ্রামে আপনিই সিনিয়র? না, এই আপনার আগে কে ঢুকেছেন? আমি আমাদের গ্রামে, না, আপনাদের গ্রামে তো 4জন হ্যাঁ, মুক্তিযোদ্ধা আপনি আমরা বললেন। তার মধ্যে আব্দুল মান্নান সাহেব ঢুকতে ঢুকতে মান্নান- শেষ হয়ে গেছে, তার মানে উনি আপনার জুনিয়র সেই হিসেবে। হ্যাঁ, সে আর বাকি থাকলো হচ্ছে বাকি যেমন আমরা শামসুর 3 জনে রহমান। একসাথে ঢুকেছেন? একসঙ্গে ঢুকলাম গ্রামে। ট্রেনিং কি একসাথেই করেছেন? না, ট্রেনিং তো আলাদা, কিন্তু ওই যুদ্ধকালীন সময় একসাথে ছিলাম আমরা। যুদ্ধ হয়েছিল ওই যেমন রাজগঞ্জ ক্যাম্পে যুদ্ধ, 3 জনে একসাথে ছিলাম। আচ্ছা। মতিয়ার রহমান, শামসুর রহমান আর আমি একসাথে ছিলাম। আরও তো অনেক মনিরামপুরে অনেকটা সাধারণ লোকও আমাদের সাথে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছে। তখন তো সে সময়কার কথা এখন মনে হলে কীরকম লাগে। আর জয় বাংলা স্লোগান দিয়ে কত শক্তি ওই সময় আমাদের ছিল, যে বাবা, কোনো ভয় ছিল না আমাদের। এখন হচ্ছে 2024 সাল, জি। যখন যুদ্ধ করেছেন তখন ছিল 1971 সাল। 71 সালের আপনি এই সময়ে এসে, আপনি যে বাংলাদেশ যে একজন স্বাধীন, এই যে মুক্তভাবে আপনার সাথে কথা বলতে পারছি এই প্রজন্মে এসে, সেটার পেছনে আপনার বিশাল একটা অবদান রয়েছে। এই সালে এসে, এই সময়টাতে এসে বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন? তো মোটামুটি এখন আমাদের মুক্তিযোদ্ধাদের ব্যাপারে সরকার যথেষ্ট সহযোগিতা করছে। এই ব্যাপারে আমি ভালোই দেখছি, খারাপ না। আপনি হ্যাপি বাংলাদেশকে দেখে? হ্যাঁ, হ্যাপি। জনাব সাইদুল ইসলাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যে আত্মত্যাগ, আপনি যে আপনার যে ছোট বয়সে আপনার বাবা মাকে রেখে আপনি যুদ্ধে গিয়েছেন এবং জীবনের বিশাল ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন এবং বীর বেশে ফিরে এসেছেন, এবং সব কিছুর প্রতি আমরা শ্রদ্ধা জানাই, এবং আমরা প্রত্যাশা করি পুরো বাংলাদেশ আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে এবং শ্রদ্ধাশীল থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।